ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বরুণ নস্করে। এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার বিষয়ের জন্য যে বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্ন তোমাদের এক এক করে তোমাদের সামনে নিয়ে আসবো। আগের দিন আমি তোমাদের সামনে পেশাদারি ইতিহাস কাকে বলে এবং পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের যে পার্থক্য সে বিষয়ে আলোচনা করেছিলাম। আর আজকেও ঠিক তেমন ভাবে আমি একটি বড় প্রশ্ন, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 5খানা 8 নম্বরের প্রশ্ন লিখতে হয়। আর প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, মানে 5টা 40 নম্বর। সেই 40 নম্বর তোমাদেরকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তাই 40 নম্বর অ্যাটেন্ড করার জন্য আমি তোমাদের যে বড় প্রশ্নগুলো বলেছি প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখে যাবে, আর আমি এক এক করে প্রত্যেক কটা প্রশ্ন নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয় মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। আচ্ছা, মিথ বলতে বোঝায় অতীতকে জানতে আমাদের সাহায্য করে যা কিছু, তার মধ্যে মিথ বা উপকথা অন্যতম। তাহলে প্রথমে বলা হচ্ছে মিথ হচ্ছে যা যে আমাদের পুরানো দিনের কথাকে জানতে যে সাহায্য করে, তার মধ্যে মিথ বা উপকথা হচ্ছে এক ধরনের, মানে অন্যতম। বিভিন্ন অলৌকিক কাহিনী বা ঘটনাকে আধার করে প্রজন্মজয়ী মিথ রচিত হয়। তাহলে কি, বিভিন্ন অলৌকিক কাহিনী যেগুলোর কোনো লৌকিকতা নেই, সেই ঘটনাকে কেন্দ্র করেই কি তৈরি হয়, মিথ তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ভারত, চীন, ব্যাবিলন, মিশর সর্বত্রই মিথের উপস্থিতি আছে। তাহলে কি বলছে যে পৃথিবীর বিভিন্ন দেশ, কোন কোন দেশের কথা বলা হলো, পৃথিবীর বিভিন্ন দেশ বলতে ভারত, চীন, ব্যাবিলন, মিশর সব জায়গায় মিথ পাওয়া যায় বা মিথের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। এরপরে বলছে, এখানে একটা ইংলিশ কোটেশন ইউজ করা হয়েছে যেটা বলছে, আ মিথ ইজ এ ট্রেডিশনাল স্টোরি দ্যাট এক্সপ্লেন্স দ্য বিলিফ অ্যাবাউট দ্য ন্যাচারাল অ্যান্ড হিউম্যান ওয়ার্ল্ড। দ্য মেন ক্যারেক্টার্স ইন মিথ আর ইউজুয়ালি গডস অ্যান্ড সুপারন্যাচারাল হিরোস। ঠিক আছে, এই কোটেশনটা তোমরা চাইলে লিখতেও পারো, না হলে লিখো না। যদি একটু ভুল হয়ে যায় তাহলে হয়তো তোমাদের মার্কসটা কাটা যাবে, তাই কোটেশনের এটা লিখলে ভালো, খুবই ভালো। কিন্তু না লিখতে পারলে, মনে না রাখতে পারলে না লিখলেও এটা চলবে। তারপরে বলা হচ্ছে, হিন্দু মিথ যেমন দেবী দুর্গার কাহিনী, বাইবেলের পৌরাণিক কাহিনী, গ্রিসের পৌরাণিক কাহিনী যেমন দেবরাজ জিউসের কাহিনী, রোমের পৌরাণিক কাহিনী এইসব নিয়ে আলোচনা করে। তাহলে কি বলছে, হিন্দু মিথ কোনগুলো, দেবী দুর্গার কাহিনী, বাইবেলের কাহিনী, গ্রিসের কাহিনী, দেবরাজ জিউসের কাহিনী, রোমের পৌরাণিক কাহিনী, এগুলো হচ্ছে হিন্দু মিথ। যেমন রোমুলাসের জীবন কাহিনী ইত্যাদি মিথের হচ্ছে আকর্ষণ। এরপরে লিজেন্ড। লিজেন্ড কি, লিজেন্ড হলো কিংবদন্তি, অতীতের কোনো চরিত্রের এমন সব ঘটনার বিবরণ বা বীরগাথা যা অতীতে একসময় ঘটেছিল এবং সেসব চরিত্র জীবন্ত ছিল বলে লোকসমাজ বিশ্বাস করে থাকে। তাহলে কি বলছে, লিজেন্ড হচ্ছে এক ধরনের চরিত্র, যেসব চরিত্রকে এমন করে বর্ণনা করা হয়েছে ইতিহাসে, যাদেরকে আমরা বিশ্বাস করি যে সেই চরিত্রগুলি কোনো না কোনো সময় আমাদের সামনে উপস্থিত ছিল বা এখানে যাদের অস্তিত্ব ছিল। লিজেন্ড কটা দিয়ে এসেছে, লাতিন শব্দ লিজেন্ডা থেকে। অনেক ঐতিহাসিক মনে করেন মানব সমাজে ইতিহাস সৃষ্টি হওয়ার পর থেকেই এই সকল কাহিনীগুলি গড়ে উঠতে শুরু করে। তাহলে কি বলছে, লিজেন্ড কটা দিয়ে এসেছে কোথা থেকে, লাতিন শব্দ লিজেন্ডা থেকে। আর অনেক ঐতিহাসিক মনে করছেন কি, যে মানব সমাজে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, ইতিহাস বোধে মানে ইতিহাস সম্পর্কে মানুষের ধারণা সৃষ্টি হয়েছে, তারপর থেকে এই সকল কাহিনীগুলি আস্তে আস্তে গড়ে উঠেছে। এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে কিংবদন্তি অর্থাৎ লিজেন্ডগুলি বিস্ময় ও কল্পনার আধিক্য থাকে। এর অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অতিরঞ্জন করার প্রবণতা, অর্থাৎ এগুলিকে এত মাত্রায় অতিরঞ্জকতা দেওয়া হয়, এগুলিকে অতিরঞ্জকতা দিয়ে ভরিয়ে তোলা হয়। তাই বলছে প্রতিটা কিংবদন্তি একটি কেন্দ্রীয় চরিত্র থাকে, সেই চরিত্র একসময় জীবন্ত ছিল বলে মনে করা হয়। তাহলে একটু আগেই যেটা বলছিলাম, এর আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেক কিংবদন্তি অর্থাৎ লিজেন্ডে একটা করে কেন্দ্রীয় চরিত্র থাকে, আর সেই চরিত্রকে এমন ভাবে ফুটিয়ে তোলা হয় যে মনে করা হয় বাস্তবে এগুলোর অস্তিত্ব ছিল বা এগুলি জীবন্ত একটি চরিত্র ছিল। তারপর বলছে কিংবদন্তিতে ভিত্তিহীন ঘটনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে কি, কিংবদন্তি হলো এমন একটা ঘটনা যাতে যে ঘটনার কোনো ভিত্তি থাকে না, সেই ঘটনারই অস্তিত্ব কিংবদন্তি বা লিজেন্ডে লক্ষ্য করা যায়। তারপরে লিজেন্ডের একটি উদাহরণ হিসেবে বলা যায়, কি বলছে, ভারতবর্ষে মৌর্য সম্রাট অশোক, রানী পদ্মিনী, মীরাবাই, রানী দুর্গাবতী, শিবাজীকে কেন্দ্র করে অনেক লিজেন্ড প্রচলিত আছে। অর্থাৎ কি বলছে, লিজেন্ডের উদাহরণ কোনগুলো, ভারতবর্ষে যে মৌর্য সম্রাট অশোককে নিয়ে, রানী পদ্মিনীকে নিয়ে, মীরাবাই, রানী দুর্গাবতী, শিবাজীকে কেন্দ্র করে যেসব লিজেন্ড আছে সেগুলোই হচ্ছে লিজেন্ডের উদাহরণ।
অতীত বিষয়ে রূপদানে মিথ ও লিজেন্ডের ভূমিকা। পরবর্তী পয়েন্ট, এটা পার্ট কোশ্চেনে আছে, তাই তার উত্তরটা হচ্ছে প্রচলিত মিথ ও লিজেন্ডগুলি যে যেভাবে মানুষের অতীত কৌতূহলকে সমৃদ্ধ করে তা হচ্ছে নিম্নরূপ: ঐতিহাসিক উপাদানের সূত্র। মিথ ও লিজেন্ডগুলি অনেকাংশেই কল্পনা নির্ভর হলেও এগুলি থেকে ঐতিহাসিক উপাদানের একটা সূত্র পাওয়া যায়। প্রাচীন গ্রিসের মিথের সূত্র ধরেই বর্তমানকালে ট্রয় নগরী ও ট্রয়ের যুদ্ধক্ষেত্রের অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে। তাহলে কি বললো, যে মিথ ও লিজেন্ডগুলি অনেকাংশে কল্পনা নির্ভর হলেও এগুলো থেকে কি পাওয়া যায়, ঐতিহাসিক একটা উপাদানকে খুঁজে পাওয়া যায়। প্রাচীন গ্রিসের যে মিথ ছিল সেই মিথের সূত্র ধরেই আমরা এই বর্তমানে আমরা জানতে পেরেছি ট্রয় নগরীর কথা এবং ট্রয়ের যে যুদ্ধক্ষেত্র ছিল সেই যুদ্ধক্ষেত্রের অবস্থান। আবার ভারতের প্রচলিত মৌর্য সম্রাট অশোক, রানী দুর্গাবতী, মীরাবাই, ফ্রান্সের নেপোলিয়ন সম্পর্কে প্রচলিত লিজেন্ডগুলি তাদেরকে যেমন জাতীয়তা বীরের মর্যাদায় অধিষ্ঠিত করে, অন্যদিকে তেমনি এদের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য প্রদান করে। তাহলে কি বলছে, ভারতের ঠিক তেমন ভাবেই মৌর্য সম্রাট অশোক, রানী দুর্গাবতী, ফ্রান্সের লুই নেপোলিয়ন সম্পর্কে প্রচলিত যে লিজেন্ড আছে সেগুলি কি করে, তাদের জাতীয় বীরের মর্যাদায় যেমন প্রতিষ্ঠা করে তেমনি তাদের রাজত্বকাল সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দেয়। তাহলে বলছে সময়কাল ও বংশতালিকা নির্মাণ। অতীতকালের বিভিন্ন রাজবংশের বংশতালিকা বহু মিথ ও লিজেন্ডে আমরা খুঁজে পাই। এছাড়া উপকথা ও পৌরাণিক কাহিনী থেকে বিভিন্ন প্রাচীন রাজবংশের রাজাদের নাম ও শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে কি বলছে, আমরা মিথ ও পৌরাণিক কাহিনীগুলো থেকে কি পারি, রাজবংশের নাম, রাজাদের নাম ও তাদের শাসনকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। তারপরের পয়েন্ট, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ। উপকথা ও পুরাণ কাহিনীগুলি কল্পনা নির্ভর হলেও যে প্রেক্ষাপটে সেগুলি রচিত হয়েছে তার আলোচনা থেকে সমকালীন সমাজ সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে কি বলছে, উপকথা ও পুরাণ কাহিনী থেকে আমরা, সেগুলি যতই কল্পনা নির্ভর হোক, সেগুলি থেকে আমরা কি করতে পারি, সেই সময়কার সমাজ ও সমাজ সংস্কৃতি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। উপসংহার, বলা যায় মিথ ও লিজেন্ডগুলি কল্পনা কাহিনী নির্ভর হলেও প্রাচীন যুগের ইতিহাস রচনার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অতীতকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা ও সে বিষয়ে কোনো চিন্তা করার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য। তাহলে কি বললো উপসংহারে, বলা যায় যে মিথ ও লিজেন্ডগুলি কল্পনা কাহিনী ও নির্ভর হলেও প্রাচীন যুগের যে ইতিহাস সেইগুলো রচনার ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অতীতকে যে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি সে বিষয়ে কোনো চিন্তা করার ক্ষেত্রেও এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল মিথ ও লিজেন্ড কাকে বলে এবং অতীত বিষয়ে এদের রূপদানের লিমিট ও লিজেন্ডের ভূমিকা। তাহলে তোমরা এই কোশ্চেনটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, আর একবার তোমরা যদি দেখতে চাও কোশ্চেনটা আমি তোমাদেরকে আর একবার তুলে ধরছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিও, সাবস্ক্রাইব করো।